আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা বানানো থেকে স্টার্ট করলাম। এখানে হচ্ছে আমি পরোটা করব। তো পরোটা করার জন্য আমি যেভাবে ডোটা করি সবসময় পরিমাণ মতো ময়দা নিয়ে, একদম যে মেপে নিই এরকম না, পরিমাণ মতো ময়দা, স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে তেলটা আমি এমনভাবে দিয়ে এরকম মুষ্টিবদ্ধ করতে থাকি। যদি দেখি যে মুষ্টিবদ্ধ হয় না তখন আরও একটু তেল দিয়ে তারপর শুকনো শুকনো মাখতে থাকি। যখন দেখি যে মুষ্টিবদ্ধ হয়েছে ওই পর্যায়ে কুসুম গরম পানি অ্যাড করে দেই। পরোটার ডোটা আসলে আমরা এক একজন এক একভাবে করে থাকি, এভাবে করলে আমার কাছে খুব সহজ মনে হয়। তো ডোটা করার পর আমি 5 থেকে 10 মিনিট রেখে দিই, তারপর হচ্ছে পরবর্তী স্টেপে যাই, তাহলে রুটি বেলতে অনেক সহজ হয়। তো এদিকে আপনাদের সাথে আমার টেবিলের অবস্থা শেয়ার করছিলাম। আজকে আপনাদের সাথে আমার শনিবারের ভিডিও শেয়ার করছি। আর আমার শুক্র শনিবার মানে হচ্ছে সাপ্তাহিক মানে একটা যে ওয়ার্ক প্ল্যান থাকে সেটা নিয়ে বসা। তো একদম ভোরবেলা উঠেই আগে ওই কাজটাই করছিলাম, কারণ আজকে যেহেতু বাচ্চাদের স্কুল নেই, বাচ্চাদেরকে পরে সময় দিতে হবে। তো আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি, যেহেতু নাস্তা শেষে খাবারটা টেবিলেই যাবে। আর এদিকে পরোটা বানানো শুরু করে দিয়েছি। আমার কেন জানি মনে হয় যে কাউন্টার টপে যখন পরোটা বানাই সেই পরোটাটা অনেক বেশি সুন্দর হয়। যারা আমাকে অনেক আগে থেকে দেখেন তারা হয়তো বা জানবেন যে আমি সব সময় মানে 99% টাইম আমি হচ্ছে কাউন্টারে পরোটা বানাতাম। আমার কাছে খুব ইজি মনে হয়। আর কেন জানি মনে হয় যে কাউন্টার টপে পরোটা বানালে পরোটাগুলো অনেক বেশি পাতলা হয়, সেই ক্ষেত্রে ফুলে বেশি। আর এখন তো নিয়মিত পরোটা বানানো হয় না, যার কারণে হঠাৎ হঠাৎ যখন বানাই মনে হয় ঠিকঠাক হচ্ছে না, ভুলে যাচ্ছি, এরকমটা মনে হয়। মানে শনিবার ছাড়া দেখা যায় খুব একটা পরোটাটা ওভাবে মানে বাচ্চাদেরকেও দেওয়া হয় না, নিজেদেরও খাওয়া হয় না। বাচ্চাদেরকে দেওয়া হতো, ওই যে আমি আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার ছেলের কিছুটা প্রবলেম হয়, যার কারণে করি না। আবার দেখা যায় পরোটা দিয়ে যদি ডিম পরোটা বা মানে অন্যভাবে খাওয়ানো হয় সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু চা দিয়ে খেলে ওর একটু সমস্যা হয়। তো পরোটা বানানো শেষে কিন্তু আমি ভাজতেও শুরু করে দিয়েছি। 3টা পরোটাই বানিয়েছি যেহেতু আমরা 3জনই খাবো। তো এখন হচ্ছে একজন আপুর কমেন্টস পড়ব। আপুর আইডি নাম হচ্ছে মীরা অ্যান্ড ডটার। আপু লিখেছেন, মাশাআল্লাহ আপু খুব সুন্দর পিঠা হয়েছে। কি যে বলো আপু, তোমার ভিডিও ভালো না লেগে যাবে কোথায়? ঠিক বলেছো আপু, বাইরে গেলে চিন্তা করতে থাকি বাসায় গিয়ে কী কাজ করতে হবে। ভালো থেকো আপু, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ আপু তোমার এত সুন্দর কমেন্টসের জন্য। তোমার জন্য আমার অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল। তুমি নতুন বিজনেস স্টার্ট করেছো শুনলাম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সব সময় আপু। তো পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আমার চাটাও প্রায় হয়ে এসছে। এখন জাস্ট আমি পাউডার দুধের সাথে মিক্সড করে নেব। আর চাটাও আসলে কম খাওয়া হয় বলে মনে হয় যেন আমি চা বানানোটাও ভুলে গেছি। কেমন যেন এখন চা বানাতে গেলে খুব আনইজি লাগে, মনে হয় যেন চাটা পারফেক্ট হবে কি না, এরকমটা ফিল হয়। যে কোনো কাজে আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আমরা একটা রান্না যতই ভালো পারি না কেন, দেখবেন যে অনেক দিন পরে করতে গেলে সেই রান্নাটাতেও মানে কেমন যেন মনে হয় যে ভুল হচ্ছে কিনা, জানি না, আমার ক্ষেত্রে সবসময় এরকম হয়। তো যাই হোক, এখন এক আপুর কমেন্টস পড়ছি। আপুর আইডি নাম হচ্ছে বিথিস ব্লগ। আপু লিখেছেন, রান্না করতে করতে কফি খাওয়া এটা আমার কাছে খুবই ভালো লাগে আপু। আমিও এমন করি, রান্না করতে করতে মাঝে মাঝে চা খেয়ে নিই। বাইরে গেলে কিন্তু ঘরের কাজের একটা প্যারা থাকে, আর বাজার গুছিয়ে নেওয়া সেটা তো আরও বড় প্যারা। চিতই পিঠা আর সাথে ভর্তা দারুণ হয়েছে আপু। থ্যাংক ইউ সো সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্টসের জন্য। আসলে আপু রান্না করতে করতে কফি বা চা কোনোটাই আমি খেতে পারি না, কারণ আমার কাছে মনে হয় চা কফি খাওয়াটা হচ্ছে একটা আয়েশের ব্যাপার, ওইটাকে আয়েশ করেই খাওয়া চাই। তো মাঝে মধ্যে আসলে সেই সুযোগটা তো হয় না, তার জন্য ওই রান্নার ফাঁকেও খাওয়া চলে আর কি। বিথি আপু তোমার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। তো সকালের নাস্তা শেষে যা যা থালাবাটি হয়েছিল সেগুলো ক্লিন করে নিয়ে বাচ্চাদেরকে বেশ কিছুটা সময় দিয়ে তারপর বেশ কিছু কাপড় ধোয়া ছিল, যেগুলি শুক্রবারে ধোয়ার কথা ছিল কিন্তু শুক্রবারে ধোয়ার সুযোগ হয়নি, সেগুলো ধুয়ে নিয়েছি, বিশেষ করে বাচ্চাদের স্কুল ড্রেস। তো কাপড় ধোয়ার আগে আমি
নাস্তা খাওয়ার পরপরই কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে দেন হচ্ছে আমি দুপুরে রান্নার যে প্রস্তুতি সেটা নিয়ে তারপর একদম গোসল করে কাপড় ধুয়ে বের হয়ে নিয়েছি। তো আজকে রান্নার মেনু খুবই সহজ, কিন্তু যেটা হয় মানে মুরগিটা কাটা ছিল না, সেটা কাটতে হয়েছে, শাকটা কোটাই ছিল, তারপর চিংড়ি মাছ বেছে তারপর রান্নাটা করতে হয়েছে, যার কারণে অল্প একটু বেছে দেন শুধু নিজের জন্যই আজকে রান্নাটা করছি। কারণ বাচ্চারা আসলে মাংস হলে অন্য কিছু না হলেও চলে। তবে আমার শনিবার দিন হয়তো বা রান্নাবান্নার কাজটা খুব একটা করা হবে না, অন্য একটা কাজে নিজেকে ব্যস্ত রাখতে চাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে যদি শেয়ার করা সম্ভব হয় অবশ্যই শেয়ার করব। তো এখানে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করছি। এটা আসলে রেসিপি শেয়ার করার মতো তেমন কিছু না, আমরা সবাই করে থাকি। তো আমি আজকে একটু ঝুল করে রান্নাটা করেছি। কখনো কখনো একদম মানে ঝুল না দিয়েও রান্নাটা করি। যেভাবেই রান্না করা হোক না কেন, পুঁই শাক আর হচ্ছে চিংড়ি মাছের কম্বিনেশনটা কিন্তু খুবই মজার। তো এদিকে বাচ্চাদের জন্য যে মাংস রান্নাটা করেছি সেটাও একদম চটজলদি করেছি। অনেক সময় দেখা যায় আলুটা বা চিকেনটা একটু ভেজে নিয়ে তারপর রান্না করি। তো আজকে মাংস রান্নাটা আমার ছেলে মেয়ে এত বেশি পছন্দ করেছে, ফাউজি বলতেছিল যে আম্মু এতই মজা হয়েছে এক্সপ্লেন করা যাবে না। তো আসলে এমনটা হয়, অনেক সময় দেখবেন অনেক তাড়াহুড়ার মধ্যেও কাজ সুন্দর হয়, আবার অনেক সময় দেখা যায় অনেক সময় নিয়ে কাজ করলেও কাজটা মন মতো হয় না। আসলে সেটা ডিপেন্ড করে যে আমি কতটুকু মনোযোগী সেই কাজটাতে, বা কাজটা আমি বিরক্ত নিয়ে করছি না ভালোবেসে করছি। তো এই হচ্ছে কথা। তো এটা ছিল বিকেলবেলা। আমার ক্যাবিনেটের নিচে যে দুইটা পার্ট আছে, এই দুইটাতে হচ্ছে রিসেন্টলি কিনা যে সিরামিকগুলো, ওগুলো এলোমেলো করেই রাখা, কারণ পুরো ক্যাবিনেটটা আসলে গুছানোর সুযোগই হচ্ছে না। তো এইখানে আমি বাচ্চাদের স্কুল ড্রেসগুলো রাখার একটা জায়গা করছি। আপনাদের সাথে বলেছিলাম না যে বাসার কাপড় চোপড় আবার রিঅর্গানাইজ করার কাজে হাত দিয়েছি। তো ইনশাল্লাহ পরবর্তী হয়তো কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো ওই কাজগুলো শেষ করে তারপর হচ্ছে আমি চলে আসলাম বেডরুমে। এটা ছিল সন্ধ্যের পর। আমি হচ্ছে আমার খুবই পছন্দের ড্রেসিং টেবিল এটা আসলে। তো ড্রেসিং টেবিলটা আনার পর কিন্তু আমি আর গুছানোর সুযোগ পাচ্ছি না। আসলে গুছানোর সুযোগ পাচ্ছি না বলতে হয় না যে কোনো কাজে একদম পুরোপুরি মনোযোগ দিয়ে মানে মন মতো করে গোছাবো, এটার জন্য আমরা অপেক্ষা করতে থাকি। তো এই কাজটার ক্ষেত্রেও আমার তাই হয়েছে। তো ড্রেসিং টেবিলটা গোছানোর ক্ষেত্রেও আমি কিছু জিনিস হয়তো বা কাউকে দিয়ে দিব, কিছু জিনিস ফেলে দিব, আবার দেখা যাচ্ছে কিছু জিনিস ক্লিন করতে হবে। তো আমি হচ্ছে সবগুলো জিনিসই এক এক করে বের করে নিচ্ছি। আর এসব কাজ করতে গেলে আসলে কত স্মৃতি যে বের হয়। এই যে এখানে আমি দেখাই আপনাদেরকে, জানি না নাজিফা ইশরাত আইডি থেকে আপু আজকের ভিডিওটা দেখবে কিনা। আমার আগের চ্যানেলে আপুর মেয়ের খুব সম্ভবত বার্থডে ছিল, তো আপু আমাকে উইশ করতে বলেছিল। তখন হচ্ছে আমার মেয়ে আপুর মেয়ের জন্য এই মানে 3 বছর ছিল খুব সম্ভবত তখন মামুনিটার, আমার মেয়ে এটা করেছিল। আর এই যে এটা হচ্ছে তো রেজিস্ট্রেশন কার্ড খুদে গানরাজে যে জাহিন ফাউজি অডিশনের জন্য গিয়েছিল। তো এই জিনিসগুলো কেন জানি আমার ফেলতে ইচ্ছা করে না, তো আমি রেখে দিই। খুব ভালো লাগে আসলে যখন সেই মানে আসলে এই জিনিসগুলোর মানে প্রত্যেকটা জিনিসই সংসারের খুব বেশি স্মৃতি বিজড়িত আমার কাছে মনে হয়। বিশেষ করে বাচ্চাদের ছোটোবেলার জিনিসগুলো যখন চোখের সামনে চলে আসে বা ওই সময়ের যে মেমোরিগুলো চোখে ভাসে, অন্যরকম অনুভূতি আসলে। তো আমি যে জিনিসগুলো বের করেছি ওগুলো মোটামুটি মুছে নিয়েছি। তো ওই দিন কিন্তু আমি কাজগুলো শেষ করতে পারি নাই, এটা আরেক দিনের ভিডিও। তো আমি হচ্ছে আমার যে বেডশিটগুলো আছে ওগুলো বের করে নিয়েছি, কারণ ড্রেসিং টেবিলের যে নিচে ড্রয়ারটা আছে ওইটাতে বেডশিটগুলো রাখছি। আর এভাবে ফোল্ডিং করে রাখার কারণে আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলো একসাথে রাখা যাচ্ছে আর দেখতেও আসলে সুন্দর লাগে। আর বেডশিট আগে যেখানে ছিল ওইখানে আমি বাচ্চাদের কাপড় রেখেছি, রেগুলার ব্যবহারের যে কাপড়গুলো। আসলে বাসার কাপড় গুছিয়ে রাখাটা আমার কাছে মনে হয় সংসারের সবথেকে কঠিন একটা কাজ। যতই গোছাই 1-2 মাস যেতে না যেতে কীভাবে যেন খুব বেশি আবার মেসি হয়ে যায়। তো এটাতে মনে হয় যে একটা বাড়তি মনোযোগ রাখা চাই। তো এই যে বেডশিটগুলো এভাবে রাখার পর কিন্তু ভালোই লাগছিল। তো ড্রেসিং টেবিলের কিন্তু এই যে ড্রয়ারটা এটা কিন্তু ঠিকঠাক মতো লাগে না, যার কারণে এইটাতে প্রথমে আমি বাচ্চাদের কাপড়ই রেখেছিলাম। আসলে এটা অনেক দূর থেকে আসার কারণে আসার পথে কিন্তু জিনিসটা অনেকটা ড্যামেজ হয়ে যায়, যেটা হয় আসলে ফার্নিচার খুব দূরে নিলে খুবই সাবধানে নেওয়া লাগে।
তো এখানে আমার এখন জুয়েলারি জিনিসগুলো গুছাবো। জুয়েলারি জিনিসের মধ্যে অনেক বিউটি বক্স আছে যেগুলো একটু মুছে নিলেই হচ্ছে। আবার এই যে এই বিউটি বক্সটা, এটাকে অনেক সময় নিয়ে ক্লিন করতে হবে, তো আজকে জাস্ট মুছে রেখে দিয়েছি। আর বিউটি বক্স ওপেন করে দেখি কোন আমলে আপনাদের ভাইয়া বেশ কিছু কলম দিয়েছিল যেখানে তার নাম প্রিন্ট করা, তো সেটা আজকে খুঁজে পেলাম। আর এই বক্সটাতে হচ্ছে ফাউজির যত ব্র্যান্ড ছোটোবেলার হোক বা এখন যেগুলো পড়ে, আসলে আমি সবগুলো একটু একটু ফুটেজ নিয়ে রাখছি যেন কোথায় কি রাখছি সহজে আমার মনে পড়ে যায়। এমন এমন জিনিস আজকে বের হয়েছে, আমি আসলে আমার আসলে মনেই নেই যে এই জিনিসগুলো আমার আছে, হয়তো বা আমি আবারও কিনতাম, এরকম কিছু জিনিসও আজকে পেয়েছি। তো এই বিউটি বক্সে শুধু হচ্ছে গলার নেকলেস বা গলার মালা এই টাইপের জিনিস। এই নেকলেসটা আমার ফাউজি বুড়ির, এটা অবশ্য ফ্রি সাইজ, কম বেশি সবাই পরতে পারবে, ছোট বড়। আর এই যে মালাগুলো, এইগুলো যে আমার কি পরিমাণ পছন্দ ছিল, আমি হচ্ছে যে যে কালার পাওয়া যেত সব কালেক্ট করতাম। আর এই মালাটা আমি অনেককে গিফট করেছি, এখন আমার কাছে যদিও মাত্র 2-3টা কালার আছে। আর চকলেট কালারের নেকলেসটা হচ্ছে আমার বোনের হাতে বানানো, এটা হচ্ছে ও বানিয়ে দিয়েছিল। আসলে শাড়ির সাথে হয় না যে গলায় কিছু পরা, সেটা আমার খুব একটা পছন্দ না, যার কারণে আমার বেশিরভাগ সময় শাড়ির সাথে হয়তো বা শুধু কানেই পরতাম, গলাটা ফ্রি রাখতাম। তবে যখন পরতে ইচ্ছে করতো তখন হয়তো বা এই ধরনের মালাগুলো পরতাম। এই কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে, অনেক সময় নিয়ে কাজগুলো করা লাগে, তবে আমার কেন জানি না খুব বেশি ভালো লাগে এই কাজগুলো করতে। কারণ ওই যে ওই সময়টার কথা মনে পড়ে, ওই সময় কেমন ছিল, কার সাথে ছিলাম, কোথা থেকে নিয়েছিলাম, অনেক কিছু আসলে মনে পড়ে যায়। তো প্রত্যেকটা জিনিস আজকে গুছাচ্ছিলাম আর ওই সময়কার স্মৃতিগুলো মনে পড়ছিল। আমার ভিডিওতে বা আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত আপনি আমাকে কমেন্টসে জানাতে পারেন, ভালো মন্দ দুটোই জানাতে পারেন, কারণ আসলে আমরা আমাদের নিজেদের ভুলগুলো কিন্তু ওইভাবে বুঝতে পারি না। যে কোনো ভুল যদি থাকে বা আপনার কাছে মনে হয় আপনি আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে এই পর্যন্ত ইন্সপায়ার করে যাচ্ছেন, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকব। সবার জন্য মন থেকে দোয়ার ভালোবাসা থাকবে সব সময়। আর হ্যাঁ, যারা আমাকে ভালোবেসে দেখেন কিন্তু কমেন্টস করেন না, তাদের কাছে আবদার থাকলো প্লিজ আপনার ভালো লাগাটুকুন কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এখন হচ্ছে আমি একটা একটা তাক করে গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু পেপার বিছিয়ে নিয়েছি, পেপার বলতে পুরনো ক্যালেন্ডার যে থাকে না, ওগুলো গুছিয়ে নিয়েছি। তো একদম নিচে ড্রয়ারে তো আমি বেডশিট রেখেছি, আর এখানে হচ্ছে বিউটি বক্স যেগুলো আছে সেই বড় সাইজের যে বিউটি বক্সগুলো ওগুলোই রেখেছি। তো প্রথমে হচ্ছে ওই ট্রান্সপারেন্সি বক্সটাকে সামনে রাখছিলাম, পরে দেখলাম ভালো লাগছে না, তো এরপরে হচ্ছে আবার পিছনে দিয়ে দিলাম। আর ভিডিও করাতে একটা সুবিধা হয়, অনেক সময় কোন জিনিসটা কোথায় রেখেছি সেটা যদি মনে না থাকে তাহলে ভিডিওটা ক্লিক করে একটু দেখে নেওয়া যায়। তো এই বড় বিউটি বক্সগুলো আমি জায়গা মতো রেখে নিয়েছি। আর এই ড্রেসিং টেবিলের কিন্তু গ্লাসটাকে একদম নষ্ট করে দিয়েছে। আসলে ভিতরে যে সাদা কালারটা এটা সুন্দর মতো হয় নাই, যার কারণে আমি আবারও কালারটা করাতে চেয়েছি, তখনই যা করেছে আর কি। তো এটাকেও হয়তো বা ক্লিন করা যাবে, একটু সময় লাগবে, বা জানি না কীভাবে করব, দেখা যাক। যদি করতে পারি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার যে ইমিটেশন বা সিটি গোল্ডের জিনিসগুলো আছে ওগুলো কিন্তু আমি সবসময় টিস্যুতে মুড়িয়ে রাখি। আর এভাবে টিস্যুতে মুড়িয়ে রাখার কারণে অনেক বছর পরেও এতটুকুন কালার যায় না। তো আমি জাস্ট সবগুলো বক্সে কি আছে না আছে সেগুলো একটু শ্যুট করে রাখছি যেন আমার মনে পড়ে। তো এই যে বলছিলাম না যে আমার এমন এমন জিনিস আছে যেটা আমি জানিই না। হিজাবের যেই পিনগুলো এগুলো আমি কিনতে চাচ্ছিলাম, তো আজকে এটা গুছাতে গিয়ে দেখি যে এটা অলরেডি আমার আছে, আর না হলেও চলবে। তো যার কারণে আসলে এই কাজটা আজকে করতে পেরে আমার ভালোই হলো। আমি যখন সিলেট থেকে চলে আসি তখনও কিন্তু আমার অনেক জিনিস মাইনাস করে তারপরে আমাকে প্যাকিং করতে হয়েছে। তারপর আসলে এই জিনিসগুলো দেখবেন কিছুদিন পর পরেই কেমন যেন একটা হিজিবিজি অবস্থা হয়ে যায়, যতই ফেলে দেওয়া হোক বা ছাঁটাই বাটাই করা হোক। তো আমি ওই সাইডটা গুছিয়ে নেওয়ার পর এখন এই সাইডটাকেও গুছিয়ে নিয়েছি। এই যে কানের দুলগুলো, এগুলো যে কি পরিমাণ পছন্দ ছিল, একটা সময় এত বেশি পরা হতো। তো যাই হোক, আমার পছন্দের ড্রেসিং টেবিলটা নিজের মতন করে সাজানোর চেষ্টা করেছি, আরও কিছু জিনিস অ্যাড হবে।
ড্রেসিং টেবিলটাকে সিম্পলি রাখার চেষ্টা করব। কোনো কিছু অ্যাড হলে হয়তো বা এটার সৌন্দর্য বাড়ানোর জন্য সাইডে বা ছোট ছোট কিছু জিনিস হয়তো বা অ্যাড করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। সবসময়ের মতোই আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়ার ভালোবাসা রেখে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।